জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ মুহূর্তের কামব্যাক। ম্যাচ শেষে জ্লাতান ইব্রাহিমোভিচ বললেন, চাপের মুহূর্তে ওরা গোটা বিশ্বকে আরও একবার জানিয়ে দিল কেন তাদের বুকের উপরে 5টা স্টার জ্বলজ্বল করছে। এই মন্তব্যের পর একটা বিষয় ভালো করে আরও একবার ক্লিয়ার হলো, ব্রাজিল যখন সঠিক ট্র্যাকে ফেরে, ব্রাজিল যখন খারাপ সময় কাটিয়ে উঠে ভালো কিছু করে দেখায়, ঠিক তখন গোটা বিশ্ব বোধহয় বারবার ওই একটা কথাই স্মরণ করে যে কেন তাদেরকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়। ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে ভালো খারাপ দুটো দিক নিয়েই যদি আলোচনা করা হয় তাহলে আপনার কাছে অনেক বিষয় পরিষ্কার হবে। প্রথম হাফ নিয়ে যদি বলি তাহলে সেখানে ভালোর চেয়ে খারাপটাই বোধহয় বেশি ছিল, তবে এখানে খারাপের চেয়ে আপনি প্রতিপক্ষের একটা গুণগান অবশ্যই গাবেন। জাপানের যে মাস্টার টেকনিশিয়ান বলবো যাকে, অর্থাৎ তাদের যে কোচ, তিনি যে প্ল্যান করে এসেছিলেন সেই প্ল্যানে তারা শতভাগ সফল ছিল। শতভাগ সফলের গল্পটা যদি বলতে হয় তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের পরিকল্পনার প্রধান অংশ বল আমরা ছেড়ে দিব, তোমরা খেলতে থাকো, তোমাদের দুর্বল যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে আমরা কাজে লাগাতে চাই। দুর্বল জায়গাটা কোনটা? ব্রাজিলের এই মুহূর্তে আপনি যত দুর্বলতার গল্প লিখতে চাইবেন কিংবা জানতে চাইবেন, একটা বিষয় পরিপূর্ণভাবে ক্লিয়ার, সেটা হলো যে স্পেসটা তারা ছেড়ে চলে যায় সেই স্পেসটা আবার নতুন করে রিকভারি যে করতে হয় বল হারিয়ে যাওয়ার পর, অর্থাৎ নিজেদের কাছ থেকে যখন বলটা সরে যায় তখন ওই স্পেসটা যে আবার রিকভারি করতে হয়, এই রিকভারির জায়গাটা ব্রাজিল একটু দুর্বল আছে। এবং সেই জায়গায় যদি 1-to-1 কাউন্টারে আসে কিংবা 4-ম্যান কাউন্টারে আসে তখন ব্রাজিল কিছুটা হিতে বিপরীত হয়ে যায় এবং জায়গাটা রিকভারি করতে যখন সময় নেয় প্রতিপক্ষ অনেকটা সুযোগ পেয়ে যায়। এই জায়গাটাই কাজে লাগাতে চেয়েছিল জাপানের কোচ এবং তিনি মোটামুটি সফল হয়েছেন বলবো না, বলবো পরিপূর্ণভাবে সফল হয়েছেন প্রথম হাফে। ভিনিসিয়াস জুনিয়রকে 2-3 জনে পর্যন্ত তারা ম্যান মার্কিং করেছে। ম্যাথুস কুনহাকে আপনি কবার দেখেছেন ডি বক্সের ভেতরে ঢুকে যেতে? যে কবার ঢুকেছে সে কি সফলভাবে একটাবারও গোলমুখে শট নিতে পেরেছে? যেটা নিয়েছে বা যে কটা নিয়েছে ডি বক্সের বাইরে থেকে, তার মানে ম্যাথুস কুনহাকে ভেতরে ঢোকার ওই স্পেসটা পর্যন্ত তারা দেয়নি, টোটালি ব্লক করে রেখেছে। আপনি অন্যদিকে রায়ানকে দেখবেন, স্প্রিন্ট এনেছে, ভেতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু বারবার কেন যেন ওই শেষ তুলির আঁচড়টা ব্রাজিল খুঁজে পাচ্ছিল না। কিন্তু ব্রাজিলের কাছ থেকে যখন একটা মিস পাস আসলো ঠিক ওই সময় তারা কাউন্টারে গেল এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গোলটা দিয়ে তারপরে ফিরে আসলো। আর এই গোলটা দেখার পর আমার মনে পড়ে গেল সেই বেলজিয়ামের বিপক্ষে গোলটা হজম করার কথা। বেলজিয়ামের ওই গোলটার সাথে এই গোলটার সিমিলারিটি কি জানেন? বেলজিয়ামের ওই গোলটা যখন হয় তখন যে দৃশ্যটা দেখেছি এখনও বোধহয় প্রায় সেই দৃশ্যটাই দেখলাম। জাপান যখন গোলটা করে তখন দেখেন পেছনে ক্যাসিমিরো আছে, কিন্তু তার সামনে দিয়ে যে কেউ এসে তাকে ঠেকাবে কিংবা তার আশপাশ দিয়ে যে তাকে ট্যাকেল করবে ওইটা ছিল না। না থাকার কারণে যে ক্ষতিটা হলো, শেষ পর্যন্ত সে আরামসে শটটা নিতে পারলো এবং গোলটা হয়ে গেল। ঠিক একই দৃশ্যটা দেখেছিলাম বেলজিয়ামের বিপক্ষে। বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা যখন 2018 ওই বিশ্বকাপটায় নিজে চেষ্টা করেছিল, হঠাৎ করে কাউন্টারে উঠে এসে যে শটটা করেছিল তার আশপাশ দিয়ে কোনো প্লেয়ার এসে তাকে বাধা না দেওয়ার কারণে আরামসেই শ্যুটটা করেছিল এবং গোলটা হজম করেছিল ব্রাজিল, সেখানে বাদ পড়েছিল। ভাগ্যক্রমে জাপানের কাছ থেকে মোটামুটি আর বাদ পড়তে হয়নি। কিন্তু বড় দলগুলো বা এর চেয়ে বেটার দল যখন আসবে তখন কি ব্রাজিলকে ছেড়ে কথা বলবে? নিশ্চয়ই না। তবে হ্যাঁ, অবশ্যই কার্লো আনচেলত্তি এই সমাধানও করবেন পরবর্তী ম্যাচে, এই বিশ্বাসটা আপনি রাখতে পারেন। বলবেন কেন আপনি এই বিশ্বাসটা রাখবেন? আমি আপনাকে উল্টো প্রশ্ন করব, ভাই কেন রাখবেন না? প্রথমার্ধের এই যে আত্মসমালোচনাটা শুনলেন, এই আত্মসমালোচনার পরে এবার যদি একটু ভালো পয়েন্টগুলো বলি তাহলে তো আপনি খুশিতে উতলা হয়ে যেতে পারেন। তার কারণ যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে আপনি সেকেন্ড হাফে পেয়েছেন? পাননি, পেলেও খুব কম পেয়েছেন। দেখুন, যেই ঘাটতিটা ছিল ক্যাসিমিরোর মধ্যে, অর্থাৎ ক্যাসিমিরোর কাছ থেকে আপনি যেই বিষয়টা সবসময় প্রত্যাশা করেন সেই ব্যাপারটা সেকেন্ড হাফে কিন্তু ক্যাসিমিরো মোটামুটি আপনাকে উজাড় করে দিয়েছে এবং সে তার কাজটা ঠিকঠাক মতন পালন করে দিয়েছে। ব্রাজিলের মিডফিল্ড নিয়ে যখনই আপনি আলোচনা করতে যাবেন তখন একটা নাম সবার আগে চলে আসবে, তিনি হচ্ছেন ব্রুনো গিমারাইজ। দেখুন, ব্রাজিল কোন পর্যন্ত যাবে, কোথায় যায় ঠেকবে সেটা আমি বলতে পারছি না কিংবা আমি প্রেডিকশনও দিতে চাই না, শুধু ব্রাজিলের খেলাটা উপভোগ করতে চাই যেমনটা উপভোগ করলাম সেকেন্ড হাফে বা জাপানের বিপক্ষে।
ব্রুনো গিমারাইসকে নিয়ে যত কথা বলা হবে ততই কম হবে, কিন্তু খুব বেশি কথা বলতে চাই না। শুধু বলতে চাই ব্রাজিলের এই লোকটা মিডফিল্ডে যদি না থাকতো ব্রাজিলের যে কী পরিমাণ করুণ দশা হইতো সেটা বলার আর অপেক্ষা রাখে না। কার্লো আনচেলত্তি একটা সমাধান পেতে চেয়েছিলেন, সেই সমাধানটা বোধহয় মোটামুটি পেয়ে গেছেন এবং আস্থা রাখছি যে এই লোকটা ভালো কিছু করে দেখাবে। ব্রাজিল সেকেন্ড হাফে যে পরিকল্পনাটা করেছেন সেই পরিকল্পনাটার একটা ছোট